মাইলস্টোন ট্র্যাজেডিতে ঝরে গেল আরও 2টি প্রাণ, 5 জনের অবস্থা সংকটাপন্ন। যোগ দিনের বিদেশি চিকিৎসকরা, সারা দেশে বিশেষ দোয়া। নির্বাচন যত বিলম্বিত হবে সরকার নানান প্রশ্নের মুখে পড়বে বললেন গয়েশ্বর। নিহত পাইলট তৌকিরের পরিবারের পাশে মির্জা ফখরুল। শেখ হাসিনা চাপানো ফিটনেসবিহীন রাষ্ট্র মেরামত করবে এনসিপি। সুনামগঞ্জে নাহিদ ইসলাম 3 আগস্ট জাতীয় সনদ আদায়ের ঘোষণা। জাতির কোনো সংকটে দেশ ছেড়ে পালায়নি জামায়াতের কোনো নেতা। দল গুছিয়ে সাহসিকতার সঙ্গে নির্বাচনী বৈতরণী পার হওয়ার আশা আমিরের। এবং একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের আস্থা ফেরাতে চায় কমিশন, বলেন সিইসি। ভোটার তালিকা সংশোধিত অধ্যাদেশ জারি। আমন্ত্রণ সংবাদ রাতে, শুনছিলেন শিরোনাম, সাথে আছি বিপাশা চক্রবর্তী। রাজধানীর উত্তরায় মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় মারা গেল আরও 2 শিশু। 10 বছর বয়সী শিশু আয়মান সকাল 9:30 এবং দুপুরে আরেক শিশু মাকিন মারা গেছে। এই নিয়ে বার্ন ইনস্টিটিউটের মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো 15-তে। ইনস্টিটিউটের পরিচালক জানান, অন্তত 15 জনকে আগামীকাল থেকে রিলিজ দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। এখনও 5 জনের অবস্থা সংকটাপন্ন, জানাচ্ছেন সাবরিনা মজুমদার। দগ্ধ শরীর নিয়ে দাদাবাড়ি যাচ্ছে ছোট্ট শিশু আয়মান। তবে কে জানতো এটি হবে তার শেষ যাত্রা। 10 বছর বয়সী শিশুটির যুদ্ধ বিমান বিধ্বস্তের মর্মান্তিক দুর্ঘটনায় শরীরের 45% দগ্ধ হয়ে যায়। 4 দিন মৃত্যুর সাথে লড়াই করে শুক্রবার সকাল 9:30টার কাছাকাছি সময়ে মৃত্যুবরণ করে এই শিশুটি। বার্ন ইনস্টিটিউটের পরিচালক জানালেন, গত রাত থেকে হঠাৎ তার শারীরিক পরিস্থিতির অবনতি হতে থাকে। নিহত আয়মানের স্বজনরা সকলের কাছে তার জন্য দোয়া চেয়েছেন, প্রশ্ন তুলেছেন 4 দিন আগেও স্বাভাবিকভাবে কথা বলা আয়মান মরল কিভাবে। আমরা গতকালকে রাতে আমরা বলেছিলাম যে সিভিয়ার ক্যাটাগরিতে ছিল, কিন্তু রাতে আমরা শিফট করে ওটাকে ক্রিটিক্যাল ক্যাটাগরিতে নিয়ে এবং সাথে সাথে ভোর 5:45টার দিকে ওকে আমরা ইনটিউবেশনে দিই। এরপরে সকাল 9:15টার সময় আসলে ওর মৃত্যুটা আমরা নিশ্চিত করতে পারি। মৃত্যুটা নিশ্চিত করবার পরেই ওর কিছুক্ষণ পরেই বাচ্চার বাবার সাথে আমরা কথা বলি। সকালে হাসপাতালে আসেন স্বাস্থ্যসেবার মহাপরিচালক ও সচিব। চিকিৎসার ব্যাপারে খোঁজ খবর নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন তারা। জানান, সিঙ্গাপুর ও চীনের চিকিৎসক দল কাজ করছেন বাংলাদেশের চিকিৎসকদের সাথে। বললেন সিঙ্গাপুরের টিমটা অনেকদিন থেকে এখানে কাজ করে এবং এই ইনস্টিটিউটের সাথে তাদের একটা অ্যাকচুয়ালি চুক্তিবদ্ধ করা আছে। তারা অনেকবার এসেছেন এবং তারাও কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। এখন চীনের যে টিমটা আছে তারাও আগ্রহী আছে, তাদের সাথে এই বিষয়টা অ্যাকচুয়ালি উপস্থাপন করা হয়েছে। বিদেশে পাঠিয়ে উন্নত চিকিৎসা দেওয়ার বিষয়ে প্রশ্ন করলে বার্ন ইনস্টিটিউটের পরিচালক জানান, বিদেশ থেকে আসা চিকিৎসকরাও এমন পরামর্শ দেননি। আমরা একটা রোগীকে দেশের বাইরে নিব কিনা বা যে হসপিটালে যাবে তাদের মতামতটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা নিয়ে এই রোগীটাকে ভালো করতে পারবেন কিনা সেই মতামতের ভিত্তিতে কিন্তু করা হয়। অনেকের অবস্থা উন্নতির দিকে আগামীকাল থেকে অন্তত 15 জনকে রিলিজ দেওয়ার প্রক্রিয়া শুরু করবেন তারা। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। একটি স্বপ্নভঙ্গের ট্র্যাজেডি যেন নামিয়ে এনেছে অকাল মৃত্যু আর শোকের ছায়া। উত্তরা দিয়াবাড়ি বিমান দুর্ঘটনায় প্রাণ হারানো শিশু রাইসা এবং মাহিয়া এবং অভিভাবক লামিয়া আর আফসানার দাফন সম্পন্ন হয়েছে কান্না এবং শোকাবহ পরিবেশে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ছাত্রছাত্রী এবং অভিভাবকদের প্রাণহানিতে শোকস্তব্ধ দেশ জুড়ে মানুষ। মাহবুব তামিমের রিপোর্ট। শুক্রবার সকালে ফরিদপুরের আলফাডাঙ্গার বজরা ঈদগাহ ময়দানে জানাজা শেষে দাফন করা হয় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের 3য় শ্রেণীর শিক্ষার্থী রাইসা মনিকে। মাত্র 11 বছরের সন্তানকে হারানোর বেদনায় ভেঙে পড়েছেন তার বাবা মা, পাশাপাশি কান্নায় ভেঙে পড়েছে পুরো গ্রাম। তার লাশ পৌঁছানোর পর থেকেই এলাকার যে জনগণ, শোকাহত জনগণ, তারা সারিবদ্ধভাবে তার শেষ মুখটা দর্শনের জন্য হুমড়ি খেয়ে পড়ছে। ডিএনএ টেস্ট করছে। ডিএনএ টেস্ট করার পরে এই বিগত 4 দিন পরে আমরা গতকালকে পেয়েছি। আজকে তারে আমাদের গ্রামের বাড়ি, আমাদের গ্রাম যে কবরস্থান আছে সেখানে তাকে শায়িত করা হবে। চিকিৎসাধীন 8ম শ্রেণীর শিক্ষার্থী মাহিয়া তাসনিম বৃহস্পতিবার বিকেলে জাতীয় বার্ন ইনস্টিটিউটে মারা যান। শুক্রবার সকালে তার মরদেহ নিয়ে যাওয়া হয় মেহেরপুরের মুজিবনগরের জয়পুর গ্রামে। শুক্রবার সকাল 8টায় জানাজা শেষে দাফন সম্পন্ন হয় তার নানা বাড়ির কবরস্থানে। আমরা
সবসময় যেন খোলামেলা আনন্দ উৎফুল্ল থাকার মতো থাকতাম, কিন্তু সেই আনন্দটুকু আজ হারিয়ে গেল। এদিকে সন্তানকে আনতে গিয়ে বিমান দুর্ঘটনায় নিখোঁজ হওয়া আফসানা প্রিয়ার মরদেহ ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত হয়। বৃহস্পতিবার বিকেলে তার মরদেহ পৌঁছায় গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মেদির আশুলাই গ্রামে এবং রাত ৩টায় তাকে দাফন করা হয়। অপরদিকে মেয়ে জায়রাকে আনতে স্কুল গেটে দাঁড়িয়েছিলেন তার মা লামিয়া আক্তার, কিন্তু চোখের সামনেই আগুনে পুড়ে যাওয়া মাকে হারায় মেয়ে জায়রা। পরবর্তীতে ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত হওয়া দেহাবশেষ শুক্রবার সাভারে দাফন করা হয়। এতে শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। এই দুর্ঘটনা বদলে দিয়েছে পরিবারের জীবন। জানাজার কবরের নীরবতা যেন বলছে, এই মৃত্যু শুধু দুর্ঘটনার নয়, এটি দায়িত্বহীনতারও প্রতীক। মাহবুব তামিম, নিউজ ডেস্ক, দেশ টিভি। ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় দেশের বিভিন্ন স্থানে বিশেষ দোয়া এবং মোনাজাতের আয়োজন করা হয়েছে। বিশ্ব ঐতিহ্যবাহী ৬০ গম্বুজ মসজিদে শুক্রবার জুম্মার নামাজ শেষে মসজিদের দোয়া মাহফিলের আয়োজন করা হয়। জুম্মার নামাজের পর বিশেষ দোয়া এবং মোনাজাত হয় রাজশাহীর সব মসজিদে। মাদারীপুরে সব মসজিদেও ছিল একই আয়োজন। মুসল্লিরা অশ্রুসিক্ত হয়ে প্রার্থনায় অংশ নেন এবং শোক সন্তপ্ত পরিবারের জন্য ধৈর্য এবং সহনশীলতার কামনা করেন। রাজধানীর উত্তরার দেয়াবাড়িতে বিমান দুর্ঘটনায় ৫ দিন হলেও উৎসুক জনতার ভিড় জমাচ্ছেন মাইলস্টোন প্রতিষ্ঠানটির প্রধান ফটকের সামনে। ঢাকার ভেতরের বিভিন্ন এলাকা ছাড়াও দূর দূরান্তের বিভিন্ন জেলা থেকে ক্যাম্পাসে প্রধান গেটে এসে জড়ো হচ্ছেন সাধারণ জনগণ। মর্মান্তিক ঘটনার সাক্ষী হয়ে যে ধ্বংসাবশেষ রয়েছে সেটাও নিজ চোখে দেখতে চান তারা। এদিকে নিহত পরিবারের সমবেদনা সহ কবর জিয়ারত করেছেন বিমান বাহিনী প্রধান। তাইফুর রহমান তুহিনের রিপোর্ট, জানাচ্ছেন মাহবুব তামিম। রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনাস্থল দেখতে শুক্রবার সকাল থেকে স্কুলের সামনে ভিড় জমান দেশের বিভিন্ন স্থান থেকে আগত দর্শনার্থীরা। ৫ দিন পরেও ঘটনাস্থল এক পলক দেখার জন্য আসা উৎসুক জনতা স্কুলের ভেতরে প্রবেশ করেন। ঘটনাস্থলে স্বজন ও সহপাঠীরা আসলেও নিখোঁজ সন্ধানে আসা কাউকে দেখা যায়নি। ঘটনাস্থল দেখে অনেক দর্শনার্থী আবেগী হয়ে পড়েন। একটু সময় পাইলাম যে না, আমরা তো কিছু দেওয়ার মতো নাই, ওই জায়গাটা একটু পাড়া দিয়ে দেখতে আসি যে জায়গাটার হাল হকিকত। যেই ধরনের দুর্ঘটনা হচ্ছে ইতিহাসে মনে হয় আর এর ইতিহাসে আর কোনোদিন আমার জীবন আমি শুনি নাই। বাচ্চাগুলোর কষ্টে মানে আসতে পারতেছি না, ওদের হেল্প করতে ধরতে পারতেছি না, ওদের কষ্ট এটাতেই আমরা এই জন্য ভুলতে পারতেছি না। 2 রাত আমি ঘুমাইতে পারিনি। এই বাচ্চাদের জন্য খুব কষ্ট লাগে। এই পরিপ্রেক্ষিতে দেখতে এসে তখন তো দেখা যাচ্ছে না, তা ঘুরিয়ে চলে যেতে হবে। এদিকে শুক্রবার সকালে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী উমায়ুনুর আশফিক, বোরহানুদ্দিন বাপ্পি ও মাহিদ হাসান আরিয়ানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। পরে রাজবাড়ী পুকুরপাড়া এলাকায় আরও এক পরিবারের কাছে ছুটে যান বিমান বাহিনী প্রধান। এ সময় বিমান বাহিনী প্রধান ও তার সহধর্মিণী বাফুয়া সভানেত্রী সালেহা খান নিহত 3 শিশুর পরিবারকে সান্ত্বনা দেওয়ার জন্য তাদের বাসায় যান। বিমান বাহিনী যে কোনো প্রয়োজনে নিহত আহতদের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। মাহবুব তামিম, দেশ টিভি, ঢাকা। দেশের সাম্প্রতিক ঘটনা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সাথে নির্বাচনে কোনো সম্পর্ক নেই বলে মনে করে বিএনপি। দলটির নেতারা বলছেন, জাতীয় ঐক্যর কাছে সব ষড়যন্ত্র নস্যাৎ হবে, সফল হবে না নির্বাচন পেছানোর ষড়যন্ত্র। অভিজ্ঞতার অভাবে নানান বিতর্কে জড়িয়ে পড়ছে অন্তর্বর্তী সরকার। নিয়াজ মোর্শেদের রিপোর্ট। শুক্রবার সকালে উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন দুর্ঘটনায় নিহত 3য় শ্রেণীর শিক্ষার্থী নুসরাত জাহান আনিকার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এই সময় তিনি অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে বলেন, তাদের কার্যক্রম দৃশ্যমান নয়। সরকার যখন বিপদে পড়ে আমাদেরকে ডাকে, এটা যে সরকার চলছে এটা কিন্তু দৃশ্যমান কেউ উপলব্ধি করে না, এবং যেই দায়িত্ব আছে নিচ থেকে উপর পর্যন্ত সরকারের উপদেষ্টার বাইরেও তারও অফিস আদালত সঠিকভাবে করে কিনা
এ ব্যাপারে সন্দেহ আছে। দুপুরে তুরাগ থানার নয়নগরে একই দুর্ঘটনায় নিহত সাদিয়া আক্তারের পরিবারের খোঁজখবর নেন স্থায়ী কমিটির আরেক সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। অভিযোগ করেন মাইলস্টোনের ঘটনায় ঘোলাপানিতে মাছ শিকারে তৎপর একটি গোষ্ঠী মিছিল করে তারপরে সচিবালয়কে আক্রমণ করা দেখি নাই, এবং তারপরে দেখলাম যে প্রতিটি শক্তি যারা চলে গেছে তাদের স্লোগান হয়েছে, তাতে বোঝা যায় যে কারা এক জিনিস করছে। এবং এই ঘোলাপানি যত ইলেকশন দেরি হবে তত ঘোলাপানিতে মাছ শিকার করা এদের জন্য সুবিধা হবে। পরে তুরাগের নিষাদনগর এলাকায় একই ঘটনায় নিহত সাদের পরিবারের সাথে সাক্ষাৎ করেন স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। বলেন, নির্বাচন বানচালের ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে রুখে দিবে জনগণ। সাধারণ মানুষ সিদ্ধান্ত নিবে, তারা যদি ঐক্যবদ্ধ থাকে এবং সেটি যে ঐক্যবদ্ধ থাকবে সেটি আমি বিশ্বাস করি, এবং ইনশাআল্লাহ অনৈক্য সৃষ্টি করার যারা পরিকল্পনা করছেন তাদের ওটা কল্পনার মধ্যেই থাকবে, বাস্তবে আসবে না। দুপুরে মাইলস্টোনের ঘটনায় দুই শিশু নাজিয়া ও নাফির পরিবারের সাথে সাক্ষাৎ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। খবরগুলো যাতে আরো মজবুত আকারে এটা সংরক্ষণ করা যায়। এছাড়া বিকেলে ঢাকা সেনানিবাসে মাইলস্টোন দুর্ঘটনায় নিহত ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিয়াজ মোরশেদ, দেশ টিভি, ঢাকা। ৩ আগস্ট শহীদ মিনারে সমাবেশ থেকে জুলাই ঘোষণাপত্র আদায় করে নেওয়ার ঘোষণা দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার বিকেলে সিলেটে পথসভায় তিনি কথা বলেন। এর আগে সুনামগঞ্জে পথসভায় নাহিদ বলেন, শেখ হাসিনা একটি ফিটনেসবিহীন রাষ্ট্র চাপিয়ে দিয়ে গেছে। এনসিপি রাষ্ট্র মেরামতের জন্য প্রতিষ্ঠিত হয়েছে। সহকর্মীদের তথ্য এবং ছবিতে ফারজানা আফরোজ টুম্পার রিপোর্ট। জুলাই পদযাত্রায় শুক্রবার সুনামগঞ্জের শহীদ পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এনসিপি নেতারা। দুপুরে শহরের কেন্দ্রীয় মডেল জামে মসজিদে জুমার নামাজ শেষে সেখান থেকে পদযাত্রা শুরু করেন। শহর ঘুরে আলফাত স্কয়ারে হয় পথসভা। বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতারা। সভায় শেখ হাসিনা একটি ফিটনেসবিহীন রাষ্ট্র চাপিয়ে দিয়ে গেছে বলে মন্তব্য করেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, এনসিপি রাষ্ট্র মেরামতের জন্য প্রতিষ্ঠিত হয়েছে। শেখ হাসিনা একটা ফিটনেসবিহীন রাষ্ট্র আমাদের উপর চাপিয়ে দিয়ে গেছে, এই প্রজন্মের উপর চাপিয়ে দিয়ে গেছে। আমরা বলেছি এই প্রজন্ম, আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা ফিটনেসবিহীন রাষ্ট্র দিয়ে যেতে পারি না। নাহিদ ইসলাম বলেন, নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত লড়াই চলবে। জুলাই সনদ ও ঘোষণাপত্র আদায় করে ছাড়বেন বলেও ঘোষণা দেন তিনি। আপনাদের সন্তানরা যারা জীবন দিয়েছে, যারা আজকে এখানে একজন শহীদ পরিবারের বাবা রয়েছেন, শহীদ সোহাগের বাবা রয়েছেন, যারা রাস্তায় জীবন দিয়েছিলেন, তাদের জন্য হলেও, তাদের আকাঙ্ক্ষা পূরণের জন্য হলেও, ভবিষ্যৎ প্রজন্মের জন্য হলেও এই রাষ্ট্রের ফিটনেস আমাদেরকে তৈরি করতে হবে, এই রাষ্ট্রের মেরামত আমাদেরকে তৈরি করতে হবে। বিকেলে সিলেট পৌঁছান এনসিপি নেতারা। সেখানেও পদযাত্রা ও পথসভা হয়। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি। আগামী নির্বাচনে সরকারকে প্রতিবন্ধী জনগণের ভোট নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ। তিনি বলেন, নতুন সংবিধান রচনা করে প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত করতে হবে। শুক্রবার বিকেলে রাজধানীর বাংলা মোটরে জুলাই গণ অভ্যুত্থান বৈষম্যহীন বাংলাদেশ গঠনে প্রতিবন্ধী নাগরিকদের রাজনৈতিক অংশগ্রহণে মতবিনিময় সভায় তিনি কথা বলেন। এনসিপি নেতারা বলেন, নতুন সংবিধান ছাড়া কোনো নির্বাচন নয়, প্রতিবন্ধীদের সাংবিধানিক অধিকার দিতে হবে। সংবিধানে 5% কোটা রাখার দাবিও জানান তারা। আমরা নতুন সংবিধান ছাড়া এই বাংলাদেশের কোন প্রতিবন্ধী মানুষ, আমরা কোন নির্বাচন কেন কোন সরকারকে মানবে না। সেই সংবিধানে আমরা আমাদের প্রতিবন্ধী ব্যক্তিদের কথা সুস্পষ্ট আকারে দেখতে চাই। 1,80,00,000 মতো জনগোষ্ঠী প্রতিবন্ধকতার শিকার। আমরা মনে করি আপনাদের জন্য সংসদীয় আসন, ন্যূনতম 10টা সংসদীয় আসন আপনারা। জামায়াতে ইসলামের দল নিয়ন্ত্রণ করতে পেরেছে, ক্ষমতা পেলে দেশও নিয়ন্ত্রণ করতে পারবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। শুক্রবার দুপুরে রাজধানীর চিন্ময়ত্রী সম্মেলন কেন্দ্রে জামায়াতের রুকন সম্মেলনে যোগ দিয়ে তিনি এই কথা বলেন। গত 15.5 বছরে দেশ বিচারের নামে প্রহসন দেখেছে বলেও অভিযোগ করেন ডক্টর শফিকুর রহমান। এ সময় ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণে সবার সহযোগিতা চান তিনি।
তিনি বলেন, জামায়াতের রাজনীতি হবে মানুষ এবং মানবতার কল্যাণে। গত ৫৪ বছরে বাংলাদেশের একজন নাগরিকের প্রতিও অবিচার করেননি জামায়াত, দাবি করেন জামায়াতের এই আমির। আমরা আশা করি এই দলের হাতে আল্লাহ যদি দেশ পরিচালনার দায়িত্ব দেন, এখন আমরা দল নিয়ন্ত্রণ করেছি, আমরা ইনশাআল্লাহ দেশও নিয়ন্ত্রণ করতে পারব। আমরা যখন নিজেরা ঘুষ খাবো না, যখন চাঁদা দাবি করব না, যখন আমরা দখলদারিতে যাব না, তখন আশা করি বাকি সকলে বার্তা পেয়ে যাবেন এবং সকলের কান খাড়া হয়ে যাবে। দেশে সুস্থ ধারার রাজনীতির পরিবেশ নষ্ট হচ্ছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। শুক্রবার বিকেলে বাইতুল মোকাররমের মসজিদের উত্তর গেটে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী জমায়েতে এমন মন্তব্য করেন তিনি। এ সময় রাজনৈতিক দলগুলোকে ক্ষমতাপ্রেমী না হয়ে দেশপ্রেমী হবারও আহ্বান জানান তিনি। তারেক মাহমুদ সুজনের রিপোর্ট, জানাচ্ছেন নাইম আফসান। জুলাই চেতনার বাস্তবায়ন, গণহত্যার বিচার, শহীদ পরিবারের পুনর্বাসন এবং বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র গড়ার দাবিতে বাইতুল মোকাররমের উত্তর গেট সংলগ্ন মার্কাত চত্বরে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের এই জমায়েত। সংগঠনের ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুক্রবার বাদ-জুমা ঢাকা সহ আশেপাশের জেলা থেকে সমাবেশ স্থলে আসতে শুরু করেন নেতাকর্মীরা। এ সময় বক্তারা বলেন, বিগত দিনে যারা নির্যাতনের শিকার হয়েছেন তারাই এখন জালিমদের ভূমিকায় আবর্তিত হয়েছে। চাঁদাবাজি, দুর্নীতি বন্ধ না হলে তা প্রতিহতেরও হুঁশিয়ারি দেন তারা। আমাদের নেতা কর্মীদের কোনো চাঁদার সাথে যুক্ত হতে যাচ্ছে, কোনো চাঁদাবাজি করছে, কোনো ধর্ষণে পাইছেন, কোনো খুন খারাপিতে পাইছেন, ব্যাংকে লুটে পাইছেন, সমস্ত বিএনপি ওই সন্ত্রাসীরা তার সাথে জড়িত। ইসলাম প্রতিষ্ঠা হলে আর চুরি করা সম্ভব হবে না, ডাকাতি করা সম্ভব হবে না, চাঁদাবাজি করা সম্ভব হবে না, দুর্নীতি করা সম্ভব হবে না, ঘুষের কারবার করা সম্ভব হবে না। এই জন্য ইসলামকে তারা ভয় করতেছে। নতুন ফ্যাসিবাদ মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে উল্লেখ করে বক্তারা জানান, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে ও ফ্যাসিবাদ নির্মূলে আগামী নির্বাচনে পিআর পদ্ধতির বিকল্প নেই। দেশে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় প্রতিষ্ঠারও বিরোধিতা করেন তারা। যারা নব্যশৈলাচার হিসেবে মাথা গতিয়ে উঠতে চান, স্মরণ করিয়ে দিতে চাই, আমাদের নেতার আমাদের প্রতি নির্দেশ রয়েছে, চান্দাবাজ ভয়া খাম্বার সাথে বাইনে রাখবা। আমরা সুস্পষ্ট ভাবে আজকের যুব জামায়াত থেকে জানিয়ে দিতে চাই, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ আগামীর সুন্দর, উন্নত, বৈষম্যহীন কল্যাণ রাষ্ট্র গড়বার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত রয়েছে। সমাবেশে যোগ দিয়ে রাজনৈতিক দলগুলোকে দেশপ্রেমী হওয়ার আহ্বান করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। যুবকদেরকে বলবো, তোমরা যদি আজকে ন্যায়ের পক্ষে, অন্যায়ের প্রতিবাদে আওয়াজ তুলতে পারো, তাহলে আল্লাহর রহমতে, আল্লাহর খাস মেহেরবানিতে এই দেশ একটা সুন্দর দেশে পরিণত হবে ইনশাআল্লাহ। বিগত শাসনামলে রাজনৈতিক দলগুলো দেশের মানুষের জন্য রাজনীতি করেনি বলেও অভিযোগ করেন বক্তারা। নাইম আফসান, দেশ টিভি, ঢাকা। জীবনের শেষ প্রান্তে এসে একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন আয়োজনের দায়িত্ব পেয়েছেন, যা দেশের জন্য আন্তরিকভাবে সম্পূর্ণ করতে চান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। শুক্রবার যশোর কালেক্টরেট মসজিদে জুম্মার নামাজের আগে মুসল্লিদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে তিনি কথা বলেন। একই সঙ্গে তিনি ঢাকায় বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া এবং মোনাজাতে অংশগ্রহণ করেন। খুলনায় যাবার পথে যশোরে যাত্রা বিরতির সময় তিনি এই মসজিদে নামাজ আদায় করেন। এ সময় সিইসি বলেন, দীর্ঘ চাকুরি জীবনে নানা দায়িত্ব পালন করলেও বর্তমান দায়িত্ব সবচাইতে গুরুত্বপূর্ণ। একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে তিনি জনগণের আস্থা ফিরিয়ে আনতে চান। তফসিলের আগে বছরের যে কোনো সময় ভোটার তালিকা করতে পারবে নির্বাচন কমিশন, এই মর্মে প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তী সরকার।
বৃহস্পতিবার রাতে আইন বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রণালয় লেজিসলেটিভ এবং সংসদ বিষয়ক বিভাগ থেকে এই অধ্যাদেশ জারি করা হয়। এতে বলা হয় ভোটার তালিকা আইনের কিছু ধারা সংশোধন করা প্রয়োজন। সংবিধানের 93-1 অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতা বলে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করেন। প্রজ্ঞাপন অনুযায়ী তফসিল ঘোষণার আগে নির্বাচন কমিশন চাইলে বছরের যে কোনো সময় নতুন ভোটার অন্তর্ভুক্ত এবং তালিকা প্রকাশ করতে পারবে। ফেনীর পরশুরামে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে মিল্লাত হোসেন এবং লিটন নামে 2 বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার দিবাগত রাত 12টার দিকে উপজেলার বাঁশপদুয়া সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। বিজিবি এবং স্থানীয়রা জানিয়েছেন বৃহস্পতিবার রাতে গুথুমা বিওপি আওতাধীন সীমান্ত পিলার অতিক্রম করে ভারতের অভ্যন্তরে তারকাটার কাছে যান মিল্লাত, লিটন, আফসার এবং তার সহযোগীরা। তখন তাদের লক্ষ্য করে বিএসএফ সদস্যরা গুলি ছোড়েন। পরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে মিল্লাত এবং লিটনের মৃত্যু হয়। এই বিষয়ে বিজিবি লিখিত প্রতিবাদ জানাবে বলেছেন ফেনী ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশাররফ হোসেন। আমরা তদন্ত করে জানতে পারি 3 জন বাংলাদেশি নাগরিক তারা সীমান্ত লাইন ক্রস করে ভারতে যায় এবং অপরদিকে ভারতীয় চোরা কারবারিরাও সেখানে জড়িত হয় মালামাল চোরা কারবারি মালামাল পাচার করার জন্য এবং এক পর্যায়ে বিএসএফ গুলি ওপেন করে। এতে করে উভয় পক্ষ ইনজুর্ড হয় এবং বাংলাদেশ সাইডে দুঃখজনকভাবে চিকিৎসা নিতে যাওয়ার সময় পথিমধ্যেই মৃত্যুবরণ করে। আরেকজন চট্টগ্রামে চিকিৎসাধীন আছে, আরেকজন পলাতক আছে এবং আমরা তার পরিচয় নিশ্চিত হওয়ার জন্য চেষ্টা করছি। ভারতের রাজস্থানে ঝালাওয়াড়ে একটি সরকারি স্কুলের ছাদ ধসে এখন পর্যন্ত নিহত হয়েছে 7 জন শিশু। এছাড়া ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েছে আরও বহু শিশু, যার ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে ঘটনাস্থলে উদ্ধার কাজ শুরু করেছেন পুলিশ, ফায়ার সার্ভিস এবং এলাকাবাসী। গেল কয়েকদিনের টানা ভারী বৃষ্টিপাতে ছাদটি ধসে পড়েছে বলে মনে করছেন স্থানীয়রা। রায়হান কবির শুভ্র রিপোর্ট। ভয়াবহ ভবন ধসের ঘটনায় বিপর্যস্ত ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাজস্থান। শুক্রবার সকালে রাজ্যের ঝালাওয়াড়ে স্কুল চলাকালে একটি সরকারি স্কুলের ছাদ ধসে পড়েছে। এতে ঘটেছে বহু হতাহতের ঘটনা। এছাড়া ধ্বংসস্তূপের নিচে আরো বহু শিশু আটকে পড়েছে, যার ফলে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। ধারণা করা হচ্ছে শ্রেণীকক্ষে প্রায় 60 জন শিক্ষার্থী ছিল। এর মধ্যে প্রায় অর্ধেকের চাপা পড়ার আশঙ্কা করা হচ্ছে। ঘটনার পরই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া শিশুদের উদ্ধারে চেষ্টা শুরু করেন স্থানীয়রা। খবর পেয়ে উদ্ধার অভিযানে যোগ দেয় পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। স্কুল কি ছাদ গিরনে সে আমাদের কাছে এখন পর্যন্ত যে তথ্য আছে সেই তথ্য অনুযায়ী একটি স্কুলের ছাদ ধসে পড়ার মর্মান্তিক ঘটনায় 7 শিশু নিহত হয়েছে। আহত আরো অনেক শিশু, কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। অন্য বহুত সারে বাচ্চা ঘায়েল হ্যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ধসের শব্দ এবং শিক্ষার্থীদের তীব্র চিৎকার শুনতে পান তারা। তড়িঘড়ি করে ঘটনাস্থলে পৌঁছালে ধ্বংসস্তূপ দেখতে পান। গ্রামবাসীদের মতে গেল কয়েকদিন ধরে টানা ভারী বৃষ্টিপাত হয়েছে এলাকায়, সেই কারণেই ধসে পড়েছে ছাদটি। স্থানীয়দের দাবি 20 বছরের বেশি পুরনো বিদ্যালয় ভবনটি নিয়ে বেশ কয়েকবার অভিযোগ জানানো হলেও বিষয়টিতে কর্ণপাত করেনি শীর্ষ কর্মকর্তারা। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ রাত।